নমস্কার এবং ওয়েলকাম আমার চ্যানেল থিঙ্ক উইথ সুবোধে। আগের ভিডিওতে আমরা দেখেছি নেপোলিয়ন বোনাপার্ট একজন সাধারণ সৈনিক থেকে কীভাবে তার যুদ্ধ জয় এবং সৈনিক এবং বিভিন্ন কাউন্সিলের সঙ্গে ফ্রান্সের যুক্ত, কিন্তু তার শেষ জীবন ছিল যুদ্ধ, নির্বাসন এবং বিভিন্নভাবে নির্বাসনে এবং পরাজয় ভরা ছিল। 1812 সালে সে তার রাশিয়া আক্রমণ, মস্কোয় আগুন, বরফে ঢাকা রাস্তা, ক্ষুধার্ত সৈন্য আর একে একে ভেঙে পড়া নেপোলিয়নের সাম্রাজ্য, ওয়াটারলু সেই চূড়ান্ত পরাজয়, সেন্ট হেলেনা দ্বীপে তার নির্বাসন কারাগার আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তার অপেক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানবো তার শেষ জীবনের শেষ কাহিনী এবং তার শেষ জীবনের কীভাবে তিনি তার জীবনযাপন করেছিল, রাশিয়া আক্রমণ, এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে জানবো। 1804 সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হিসেবে নিযুক্ত হয়, এটা আগে ভিডিও দেখেছি। এবং এরপরেই নেপোলিয়ন যখন সম্রাট নিযুক্ত হয় তখন সে আস্তে আস্তে ফ্রান্সের আশেপাশে বিভিন্ন রাষ্ট্রগুলো দখল করতে থাকে, তার ক্ষমতা আরও বাড়তে থাকে এবং সে তার নিজের রাষ্ট্রে বিভিন্ন আইনকানুন চেঞ্জ করতে থাকে, পরিবর্তন করতে থাকে। এবং তিনি যে তার রাষ্ট্রে নতুন আইন চালু করেছিল তার নাম তিনি দিয়েছেন নেপোলিয়ন কোড। এছাড়া তিনি ব্যাংকিং সেক্টর বা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ঘটিয়েছিল এবং তারা যত উন্নত করতে থাকে ফ্রান্সকে, তাতে তার শত্রু সংখ্যাও আস্তে আস্তে বাড়তে থাকে। এই শত্রুদের মধ্যে তাদের সবথেকে প্রধান যে জোটটা ছিল তারা ছিল ইংল্যান্ড ছিল, রাশিয়া ছিল, পার্সিয়া ছিল এবং অস্ট্রিয়া ছিল। এরা এক জোট বেঁধে একটি কলিউশন ফোর্স নামে একটি সংগঠন তৈরি করে, যেটা মূল লক্ষ্য ছিল নেপোলিয়নের পতন ঘটানো। এরপরে নেপোলিয়নের শাসনকালে তার সবচেয়ে বড় যে ভুলটা ছিল নেপোলিয়নের, সেটা ছিল 1812 সালে রাশিয়া আক্রমণ। এটাই ছিল তার নেপোলিয়ন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, ভুল একটা সিদ্ধান্ত ছিল। এবং অনেক জায়গায় শুনেছি রাশিয়া আক্রমণ করেছে নেপোলিয়নের, জেনেছি, কিন্তু আসল কারণ আজকে আমরা জানবো যে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ করার পিছনে আসল কারণটা অ্যাকচুয়ালি কী ছিল। রাশিয়া আক্রমণ নেপোলিয়নের কাছে কি শুধু একটি ক্ষমতা দখল ছিল নাকি অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল, সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের মূল কারণ ছিল রাশিয়া কন্টিনেন্টাল ব্লক যে চুক্তিটা ছিল সেইটা লঙ্ঘন করেছিল এবং এইটার ফলে নেপোলিয়ন 1812 সালে রাশিয়া আক্রমণ করেছিল। এবং আজকে আমরা জানবো এই কন্টিনেন্টাল যে ব্লক, এই জিনিসটা কী ছিল অ্যাকচুয়ালি। কন্টিনেন্টাল ব্লক বা মহাদেশীয় অবরোধ, এটি ছিল নেপোলিয়নের দ্বারা আরোপিত একটি আইন বা একটি নিয়ম কারণ, যার মূল লক্ষ্য ছিল ইংল্যান্ডের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। এটার কারণ লক্ষ্য ছিল যে ইংল্যান্ড যাতে কোনো বাণিজ্যিকভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এবং এটি নেপোলিয়ন যে চালু করেছিল, এটি তার যে সমস্ত রাষ্ট্র দখল করে তাদের মধ্যে নেপোলিয়ন এটা কায়েম করতে চেয়েছিল। তিনি চেয়েছিলেন যে তার এই আইনের থেকে কোনো রাষ্ট্র, যেমন পার্সিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, এরা যেন কোনোভাবেই এই ইংল্যান্ডের সাথে অর্থনৈতিকভাবে কোনোভাবে সংযুক্ত না থাকে। কিন্তু নেপোলিয়ন এই কন্টিনেন্টাল ব্লক নামে বা মহাদেশীয় অবরোধ, এই যে 1806 সালে এই কন্টিনেন্টাল ব্লক নেপোলিয়ন চালু করে এবং এর মূল লক্ষ্য ছিল যে ফ্রান্সের সাথে যে মিত্র যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো কোনোভাবেই যেন ব্রিটেনের সাথে কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিকভাবে যুক্ত না থাকে। কিন্তু এই যে কন্টিনেন্টাল ব্লক, এই যে চুক্তি, এটা অলঙ্ঘন করেছিল রাশিয়া, যার ফলে নেপোলিয়ন ক্ষুব্ধ হয়েছিল এবং রেগে গিয়েছিল এবং তিনি মনে করেছিল যে রাশিয়াকে শিক্ষা দেওয়া দরকার। এর ফলেই তিনি রাশিয়াকে আক্রমণ করেছিল। এটাই ছিল অ্যাকচুয়ালি রাশিয়া আক্রমণের নেপোলিয়নের মূল কারণ। পরেই আসে 1812 সাল। নেপোলিয়ন তার 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে রাশিয়াকে আক্রমণ করে এবং রাশিয়ার উপরে রাশিয়াকে হানা চালায় এবং তিনি চেয়েছিলেন রাশিয়াকে শিক্ষা দেওয়ার জন্য। এবং সেই সময় 6 লক্ষ সেনাবাহিনী একটা বহুত বড়, অনেক বড় সেনাবাহিনী, 6 লক্ষ সেনাবাহিনী একটা বহুত বড় সেনাবাহিনী। এবং এটি ছিল ইউরোপের ইতিহাসে একটি অন্যতম বৃহত্তম একটা সামরিক অভিযান। এবং রাশিয়াকে যখন 6 লক্ষ সেনাবাহিনী নেপোলিয়ন আক্রমণ চালায়, তখন রাশিয়া এমন একটা পৃথিবীর একটা সবথেকে বড় রাষ্ট্র হওয়ার সত্ত্বেও, আয়তনের দিক দিয়ে হওয়ার সত্ত্বেও এর জনসংখ্যা ছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে কম। হ্যাঁ, প্রায় 14 কোটির মতো জনসংখ্যা নিয়ে রাশিয়ার একটা প্রদেশটা বর্তমানে, সেই সময় আরও কমই ছিল, এত বেশি হবে না। সেখানে 6 লক্ষ সেনাবাহিনী আক্রমণ চালানো অনেকটা বড় একটা ব্যাপার, একটা আচমকার ব্যাপার। এবং রাশিয়া সেই 6 লক্ষ সেনাবাহিনীর সরাসরি যখন তো লড়ে কে পারবে? কেউই তো পারবে না, কোনো রাষ্ট্র। কোনো নেপোলিয়ন যখন সামরিক বাহিনী অনেক ক্ষমতাশালী ছিল। এরপর রাশিয়া সরাসরি যুদ্ধ অংশ না নিয়ে স্কচড আর্থ বা পুড়িয়ে ফেলার নীতি গ্রহণ করে। এটি ছিল বেসিক্যালি একটি যুদ্ধনীতি, যুদ্ধ কৌশল বলা যায় রাশিয়ার।
রাশিয়া সরাসরি যুদ্ধে এসে কী করলো, তাদের যে যখন ফ্রান্সে যখন নেপোলিয়ন সেনাবাহিনী যখন রাশিয়ার যত গভীর যেতে থাকে, তখন রাশিয়ার সেনাবাহিনী তাদেরকে আরও গভীরে যেতে দেয়, এবং তারা যখন যত এগিয়ে যেতে থাকে তখন পিছনে যে সমস্ত জিনিস ছিল সেগুলো আস্তে আস্তে, যে সেতু ছিল, নদী ছিল, সেগুলো নদী বা শহর, শস্য, সমস্ত কিছু ধ্বংস করতে থাকে, যার ফলে নেপোলিয়নের সেনাবাহিনী খাদ্য এবং আশ্রয় এবং রাশিয়াতে অত্যাধিক ঠান্ডা বরফের কারণে তাদের নেপোলিয়নের পুরো সেনাবাহিনী আস্তে আস্তে ধ্বংস হতে থাকে এবং মারা যেতে থাকে তারা একের পর এক। এরপর নেপোলিয়নের সেনাবাহিনী মস্কো পৌঁছে দেখে পুরো মস্কো শহর রাশিয়ার সেনাবাহিনীরা পুরো জ্বালিয়ে ফেলেছে, তারা কিছুই পায়নি মস্কোতে গিয়ে। এবং মস্কোতে নেপোলিয়নের প্রায় 6 লক্ষের মধ্যে 5 লক্ষ সেনাবাহিনী মারা গিয়েছিল, এবং নেপোলিয়ন বিভিন্ন মানবিক দিক থেকে আঘাত পেয়েছিল। আঘাত পাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি ফিরে আসবেন, এবং তখনই তিনি তার 5 লক্ষ সেনাবাহিনী ওখানেই মারা যায়, এবং অনেক সেনাকে রাশিয়া বন্দি করে নেয়, এবং 1 লক্ষ সেনায় নেপোলিয়ন আবার ফ্রান্সে ফিরে আসে। এই রাশিয়া আক্রমণের পর গোটা ইউরোপ বুঝে গেছিলো যে নেপোলিয়ন অপরাজেয় নয়, একে হারানো সম্ভব। এর ফলে যে কলিউশন ফোর্স গঠন করেছিল রাশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন, পার্সিয়া মিলে, তারা 1814 সালে প্যারিস আক্রমণ করে এবং প্যারিসকে তাদের দখলে নিয়ে নেয়। এর ফলে নেপোলিয়নকে বন্দি করে ফেলে। এবার বন্দি করার পরে তারা কী করলো, নেপোলিয়নকে একটি অ্যালবা নামে এক ছোটো দ্বীপে তাকে নির্বাসনে পাঠিয়ে দিল, এবং সেখানে তিনি একটি নর্মাল নগর রাজা যেরকম হয় সেই নগর রাজা হিসেবে নির্বাসন পাঠানো হয় সেখানে। কিন্তু পাঠানোর পরেও নেপোলিয়ন একজন যোদ্ধা ছিল, যোদ্ধা থাকার পরে কিন্তু সেখানে তিনি বেশি দিন থাকেনি। 1815 সালে নেপোলিয়ন যে এলবা থেকে নির্বাসনে পাঠানো হয় সেখান থেকে তিনি পালিয়ে আসেন। 1815 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাসে এসে তিনি প্যারিসে চলে আসেন। এসে সেখানকার জনগণ এবং সেনাবাহিনী তাকে আবার আপন করে নেয়, এবং তিনি প্যারিস আবার দখল করে নেয়। এই ঘটনাকে বলা হয় দ্য 100 ডেজ। কিন্তু নেপোলিয়নের এই যে আবার এলবা থেকে ফিরে আসে, প্যারিসে ফিরে আসা এবং আবার ক্ষমতা দখল করা, এটি ইউরোপের বাকি রাষ্ট্রগুলো চিন্তার বিষয় দাঁড়িয়ে যায়, এবং এরপরে তারা আবার নিজে থেকে একজোট করতে থাকে। এবং 18 জুন 1815 সালে বেলজিয়ামে নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধ হয়, যেটা ছিল ব্রিটেনের সাথে এবং পার্সিয়ার সাথে। এই যুদ্ধে নেপোলিয়ন আবার পরাজয় হয়। যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে আবার দ্বিতীয়বারের জন্য আবার নির্বাসনে পাঠানো হয়। এইবার তাকে দ্বিতীয়বারের জন্য নির্বাসনে পাঠানো হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনা। সেখানে তাকে এবার দ্বিতীয়বারের জন্য নির্বাসন পাঠানো হয়, এবং এখানে তিনি 6 মাস কাটান। একদম তাদের যে বহু নজরদারির মধ্যে তার 6 মাস এখানে তিনি কাটিয়েছিলেন। এখানেই তিনি লেখেন তার আত্মজীবনী নেপোলিয়ন অটোবায়োগ্রাফি অফ এম্পায়ার। এরপরে 1821 সালে 5ই মে 51 বছর বয়সে নেপোলিয়ন মারা যান, এবং শোনা যায় যে কেউ বলে বিষক্রিয়ায় মারা গেছেন, কেউ বলে ক্যান্সারে মারা গেছেন। তার উন্মোচন আজও পর্যন্ত হয়নি, এই রহস্য উন্মোচন যে কীভাবে নেপোলিয়ন মারা গিয়েছিল। আসলে নেপোলিয়ন জীবন কাহিনী এক মহাকাব্য, যুদ্ধ, বিজয়, পরাজয় সব কিছু মিলিয়ে মিশে জীবনে রয়েছে, এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে ক্ষমতা যতই বড় হোক, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। এখানেই নেপোলিয়ন বোনাপার্টের জীবনের কাহিনী শেষ করছি, যে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে এখানেই শেষ করে দিচ্ছি। আর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন থিঙ্ক উইথ শুভকে, আর কমেন্টে জানান যে কোন পার্টটা নেপোলিয়ন বোনাপার্টের জীবনের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ।